আজ রাজ্য বাজেট পেশ হবে আর এই রাজ্য বাজেটের দিকে এই মুহূর্তে নজর রয়েছে গোটা বঙ্গবাসীর রাজ্যবাসীর। তার কারণ নতুন সরকার, তার নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি বাজেট পেশ করবেন। একাধিক প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে বিজেপির, এবং রাজ্যের যা পরিস্থিতি সেখানে কর্মসংস্থান, শিল্প সম্ভাবনা, সাধারণ মানুষের একাধিক চাহিদা প্রত্যাশা, সেই সব কিছু কতটা পূরণ হবে আর এই সব প্রত্যাশা পূরণে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হবে বাজেটে, সেদিকেই নজর। বেলা 12টা নাগাদ বাজেট পেশ হবে বিধানসভায় এবং তার আগে এই মুহূর্তে নানা জল্পনা, আর এই সব নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুই অতিথি, আমি একটু আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, অর্থনৈতিক বিশেষজ্ঞ প্রবীর সরকার এবং রয়েছেন অর্থনীতিবিদ দেবশ্রী ভট্টাচার্য। আপনাদের দুজনকে জি 24 ঘন্টায় স্বাগত। আমি আপনাদের কাছে আসব এবং তার আগে এই মুহূর্তের নানা প্রত্যাশা, মানুষের নানা আকাঙ্ক্ষা এবং সেই সঙ্গে অবশ্যই ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে নজর থাকছে আজ রাজ্য বাজেটে, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে অর্থমন্ত্রী, যিনি রয়েছেন স্বপন দাশগুপ্ত তার বাড়ির সামনে থেকে, আর অন্যদিকে অর্কদীপ্ত মুখার্জি আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন সিথির মোড় এলাকা থেকে। আমি বিক্রমের কাছে একটু সবার আগে যাব। বিক্রম, নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তার কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, আর তার থেকেও বড় বিষয় হচ্ছে রাজ্যবাসীর প্রত্যাশা। তার কারণ নতুন সরকার, নয়া সরকারের নানা প্রতিশ্রুতি, সব মিলিয়ে ঠিক কিভাবে দেখছেন অর্থমন্ত্রী, এবং এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটাও আজ একটু তুলে ধরো। একেবারেই পালা বদলের পর নতুন সরকার এসেছে এবং নতুন সরকারের তরফ থেকে আজ প্রথম বাজেট পেশ করা হবে। সেখানেই নতুন যিনি অর্থমন্ত্রী অর্থাৎ বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি এই বাজেট পেশ করবেন। সেক্ষেত্রে আমরা জানি যে সাধারণ মানুষের যে প্রত্যাশা তা কিন্তু চরমে, কারণ একাধিক প্রতিশ্রুতি ছিল এবং তার সঙ্গে সঙ্গে নতুন সরকারের কাছ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে শিল্প সম্ভাবনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন সরকারের তরফ থেকে কী ঘোষণা করা হয় সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের নজর রয়েছে ডিএ নিয়ে কি উঠে আসে আজকের বাজেটে, সেই নিয়েও কিন্তু যারা সরকারি কর্মী তাদের মধ্যেও একটা প্রত্যাশা কাজ করছে। অপরদিকে মূলত যেটা দেখা গিয়েছিল যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে মূলত এই বাজেটে কি উঠে আসে সেদিকে যেরকম প্রত্যেকের নজর রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু আজকে সকাল 10টার পর তিনি রওনা দেবেন তার বাড়ির থেকে। এই মুহূর্তে আমরা রাসবিহারী এভিনিউর যে তার বাসভবন সেখানে রয়েছি এবং আর কিছুক্ষণ বাদেই মূলত বেলা 10টার পর স্বপন দাশগুপ্ত তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবেন এবং বেলা 12টা নাগাদ এই বাজেট পেশ করা হবে। সেই বাজেটে মূলত নতুন সরকারের তরফ থেকে, বিজেপি সরকারের তরফ থেকে যিনি প্রথম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি এই বাজেটে কি কি ঘোষণা করেন সেদিকে এই মুহূর্তে প্রত্যেকের নজর রয়েছে একেবারেই। এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার প্রথম পেশ করা বাজেটে নিশ্চয়ই এমন কিছু রাখবেন যা স্মরণীয় হয়ে থাকবে বাংলার মানুষের কাছে, নিশ্চয়ই সেই চেষ্টাও থাকবে। বিক্রম, তুমি থাকো আমাদের সঙ্গে। অর্কদীপ্ত আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন, আমি অর্কর কাছে যাবো, তবে তার আগে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন, আমি শ্রেয়সীর কাছে একবার যাওয়ার চেষ্টা করবো। তার কারণ মানুষের কি প্রত্যাশা, শ্রেয়সী আমরা এর আগেও বারবার তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি রাজ্যবাসীর কি প্রত্যাশা তা নিয়ে, এবং সেই দিকটাকে মাথায় রেখে আজ বিজেপি সরকারের প্রথম এই রাজ্য বাজেট কি কি থাকতে পারে সেই বাজেটে, এখনো পর্যন্ত ইঙ্গিত কি কি পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রীর যদি কথা ধরে নিই আমরা, তাহলে সেখানেই কিন্তু কার্যত তিনি স্পষ্ট করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা ধরে এগুলোই কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে এক্ষেত্রে আজকে রাজ্য বাজেটে কি থাকবে। যেখানে তিনি স্পষ্ট করেছিলেন তার ফলতার বক্তব্যে, যে ফলতায় যখন তিনি বক্তব্য রাখছিলেন যে সমাজের কোনো অংশই কিন্তু কার্যত এই বাজেটের আওতার বাইরে থাকবে না, তার প্রত্যেক অংশের কথা মাথায় রেখেই কিন্তু কার্যত এই বাজেট তৈরি হচ্ছে। এখন এক্ষেত্রে নিশ্চিতভাবে যেরকমটা আমরা সকলের মধ্যেই যেরকম কৌতূহল রয়েছে যে ডিএ কত শতাংশ বাড়বে, নিশ্চিতভাবে ডিএ বাড়বে সেটা সকলেই বলছেন, কিন্তু সেটা কত শতাংশ হতে পারে, 4-5 হবে নাকি 20 বা 20-র উপরে হতে পারে বা 20 থেকে সামান্য নিচে এরকম হতে পারে। ফলে সেই জায়গাটা ঘিরে একটা জল্পনা রয়েছে। অবশ্যই কৃষকদের ক্ষেত্রে কি হতে পারে সেইগুলো জল্পনা রয়েছে, নতুন যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে কি কি হতে পারে সেইটা নিয়ে জল্পনা রয়েছে। সেক্ষেত্রে এক্সিস্টিং যে প্রকল্পগুলো চলছে সেইগুলো কতটা চলবে বা চললেও সেগুলো কি ফর্মে চলবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা বা জল্পনা রয়েছে। কিন্তু সব থেকে
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মুহূর্তে হচ্ছে ধারের পরিমাণ। তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের এই মুহূর্তে যে ঋণের পরিমাণ, সেই ঋণের পরিমাণ কিন্তু বিপুল 7.6 করোড়, সেক্ষেত্রে কোটি টাকা, সেটা কিন্তু সেই ঋণের পরিমাণ কিন্তু এই মুহূর্তে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 7.6 লাখ কোটি যে ঋণের পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে এটা একটা বিপুল ধারের অঙ্ক। এখন এই বিপুল ধারের যে অঙ্কটা, সেই অঙ্কটা একদিকে মেটানো রয়েছে, অন্যদিকে স্থাবর সম্পত্তি তৈরি রয়েছে, এবং অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একটা বিষয় রয়েছে, সেটা অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে নিজস্ব যে আয়, সেই আয় বৃদ্ধি। ফলে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত নিজস্ব আয় বৃদ্ধির দিকে নজর রেখে কি কি বিষয়ের উপর মূল জোর দেওয়া হয় সেদিকেও কিন্তু চ্যালেঞ্জ একাধিক রয়েছে। নয়া সরকারের কাছে এই বাজেট পেশ করার আগে একাধিক চ্যালেঞ্জ রয়েছে, সেটা একেবারে স্পষ্ট। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর চ্যালেঞ্জ তো রয়েছে সাধারণ মানুষেরও, তার কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে একাধিক সমস্যার মধ্যে পকেটে টান পড়ছে বারবার মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালির, সেটা আমরা দেখেছি। আর ঠিক সেই জায়গা থেকে আমি অর্কদীপ্তর কাছে একটু আসবো। স্মৃতির মোড় এলাকায় অর্কদীপ্ত রয়েছে। অর্কদীপ্ত, হেসেলে একটা চাপ রয়েইছে বাঙালির, তার কারণ আমরা দেখেছি সাম্প্রতিককালে গ্যাসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও খুব একটা কমের মধ্যে নেই। সেই জায়গা থেকে সাধারণ মানুষ যারা হেসেল সামলাচ্ছেন তারা কি চাইছেন? দেখো, বেলা 12টায় বাজেট পেশ করা শুরু হবে এবং রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, আমরা জানি, নির্মলা সীতারামনের সাথেও বৈঠক করে এসেছেন। এবং যে কথাটা তুমি বলছিলে যে মধ্যবিত্তের গ্যাসের দাম বাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, চিন্তা একটা রয়েছে, এবং একই সঙ্গে আজকের বাজেট ঘিরে প্রত্যাশা একটা রয়েছে। আমি এই মুহূর্তে সিথিমোড়ে এক পরিবারের বাড়িতে এসেছি। এই মুহূর্তে কথা বলবো। বাড়ির বয়স্করাও রয়েছেন, বাড়ির পরের জেনারেশনও রয়েছে। আগে আমি বয়স্কদের সাথে একটু কথা বলে নিই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে, আমরা দেখেছি। আজকে বাজেট ঘোষণা, কি প্রত্যাশা আপনার? আমার তো অনেক প্রত্যাশাই আছে, যতটা পূরণ হয় নিশ্চয়ই আমাদের সকলেরই ভালো লাগবে, আমরা আশায় আছি। কেননা আমরা প্রায় কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে 42% ফারাক আছে ডিএর। এটা তো সকলের পক্ষেই অসুবিধে। আমরা চাই যাতে মোটামুটি কিছু একটা ব্যবস্থা হোক। কিছু একটা ব্যবস্থা হোক। ডিএর ফারাকের কথা উনি তুলে ধরলেন, খুবই সিগনিফিকেন্ট এবং পার্টিনেন্ট। আমি একটু এই রান্নাঘরে যাই। আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস ইউজ করছেন, গ্যাসের দাম বাড়ছে, সেখানে দাঁড়িয়ে আজকের বাজেট থেকে কি কি প্রত্যাশা আপনার? অবশ্যই রান্নাঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যেমন গ্যাস, খাওয়ার জন্য চাল, ডাল, কাঁচা সবজি। আগে 100 টাকা নিয়ে গেলে বাজার থেকে অনেক সবজি বাজার করা যেত, যেটা এখন পসিবলই নয়। মানে ব্যাগ ভর্তি বাজার আর এখন 100 টাকায় হয় না। আমরা চাইছি যে সেইখানে বাজেটে যদি আমাদের কিছু একটু সুরাহা হয়। খুব সুন্দর উনি বললেন যে আগে 100 টাকা নিয়ে গেলে বাজার ব্যাগ ভর্তি বাজার করা যেত, এখন সেটা হচ্ছে না, অনেক কিছুর দাম বেড়ে গিয়েছে। যিনি বাজার করেন যারা, তাদের সাথে একটু কথা বলি। আপনারা তো রোজ বাজার যান, বাজারে করেন, কোন কোন জিনিসের দাম আপনাকে বেশি ভাবাচ্ছে বা কোনগুলো একটু কমলে মনে হয় সুবিধা হবে? এই মাছ, সবজি, চাল, ডাল সবই দাম বেড়ে গেছে। স্পেশালি চালের দাম অনেক বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে, ফলের দাম বেড়ে গেছে। এইগুলো মানে ছোট ছোট গৃহস্থ বাড়িতে যা লাগে সেগুলো যদি একটু দাম কমে, সেগুলোই আমাদের সরকারের থেকে এক্সপেকটেশন, তাহলে খুব ভালো হয় আর কি। মাছ, চাল, ডাল, সবজি, ফল সব কিছু বলে আপনি তো বহু বছর ধরে, আমি এখানটা একটু বসছি, বহু বছর ধরে বাজার করছেন, বহু সরকার পরিবর্তনও দেখেছেন। নতুন সরকার, বিজেপির প্রথম সরকার এই রাজ্যে, সেখানে দাঁড়িয়ে প্রথম বাজেট, আপনার কি বক্তব্য? আমার তো বক্তব্য মনে হচ্ছে এটাও আশা করি আরও বেটারের দিকে যাবে, যা দেখা যাচ্ছে। চেষ্টা করছে এরা, বিজেপি সরকার চেষ্টা করছে আরও ভালোর দিকে যাবে, এই প্রত্যাশা রয়েছে। বিজেপি সরকার চেষ্টা করছে, এই বক্তব্য দিচ্ছেন। দেখো, বাড়ির 4 সদস্যের সাথে কথা বললাম, প্রত্যেকেই কিন্তু অত্যন্ত পার্টিনেন্ট বা প্রয়োজনীয় কথা বললেন। কেউ বলছেন ডিএর ফারাক, কেউ বলছেন আগে মূল্য বৃদ্ধির কথা বলছেন। খুব স্বাভাবিক, একেবারে প্রাসঙ্গিক বিষয়গুলো উঠে আসছে। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন দেবর্ষী ভট্টাচার্য, অর্থনীতিবিদ। দেবর্ষী বাবু, আপনিও শুনছিলেন সাধারণ মানুষ কি বলছেন। এটা খুব স্বাভাবিক যে তারা লড়াই করছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের বাজেটে কোনো আশার আলো কি দেখতে পারে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ? হ্যাঁ, সুপ্রভাত, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, এটা তো সেন্ট্রাল বাজেট নয়, এটা স্টেট বাজেট। ফলে স্টেটের যে পরিসরটা
সেই পরিসরটা অপেক্ষাকৃত আমাদের ফেডারেল স্ট্রাকচারে অনেকখানি কম। এখন আমি একটু কনসেপচুয়াল জায়গাটা যদি বলি, যে আমার আপনার বাড়ির যে বাজেট হয় তার থেকে এই গভর্নমেন্টের বাজেটের তফাৎটা, বেসিক ফান্ডামেন্টাল তফাৎটা কোথায়? না, আমরা যখন বাড়িতে বাজেট করি বেসড অন আওয়ার ইনকাম, আমার কত ইনকাম আছে সেই অনুযায়ী আমরা আমাদের খরচগুলোকে ডিটারমিন করে রাখি। কিন্তু গভর্নমেন্টের বাজেটটা কিন্তু উল্টো দিক থেকে হয়। উল্টো দিক থেকে মানে গভর্নমেন্টের কি মানে প্ল্যান্ড এক্সপেন্ডিচার বা নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার কি, তার বেসিসে কত রেভিনিউ গভর্নমেন্ট জেনারেট করতে পারে। এই যে তফাৎটা, টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস টোটাল গভর্নমেন্ট রেভিনিউ যেটা আর্ন করে, এই ডিফারেন্সটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট। এখন আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বিশাল ফিসকাল ডেফিসিট হয়ে থাকছে, কারণ যে এই যে টোটাল যে রেভিনিউ জেনারেট করছে তার মধ্যে একটা বিরাট বড় অংশ চলে যাচ্ছে যে লোনের রিপেমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স। এখন পর্যন্ত বোধ হয় 8.16 হাজার কোটি, আর কি 8,16,000 কোটি টাকা দেনা রয়েছে। তার রিপেমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট কম্পোনেন্ট সেটা কিন্তু অনেকখানি রেভিনিউ একটা মানে টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে অনেকখানি জায়গা করে নিচ্ছে। ফলে জায়গা করে নেওয়ার ফলে যে গভর্নমেন্ট অন্যদিকে অর্থাৎ ডেভেলপমেন্টাল পারপাসে, ইনফ্রাস্ট্রাকচারাল পারপাসে যে খরচগুলো সেইগুলোকে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে। কারণ খুব মর্মান্তিক ডেটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড জিএসডিপি মানে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এর যে রেশিওটা আমাদের আছে কিন্তু স্টেটে 38%, যেটা মানে ফাইন্যান্স ঘুরে ফিরে একটা বিষয় স্পষ্ট যে এই প্রায় 8 লক্ষ কোটি টাকার দেনা, 8 লক্ষ, এটা 8 একটা লক্ষ এত 16,000 বড় কোটি টাকার বোঝা, দেনা। এর ভারটাকে সামলে এবং মানুষের জন্য কিছু একটা করা এই বাজেটে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।